আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অর্ডার পূরণ না করেন জেল পর্যন্ত হতে পারে। আপনি যখন এত করে বলছেন তাহলে একটা ব্যাপার হতে পারে, আপনার কাছে টাকা নেই, রাইট? রাইট। কিন্তু ওয়াইফ তো আছে। আপনি আমার কাছ থেকে অ্যাডভান্সে টাকা নেওয়া সত্ত্বেও টাইমের মধ্যে আমার কাজ পূরণ না করে আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছেন, আর এবার আপনি এই অপরাধে জেলে ঢুকবেন। চলুন এবার আপনার সঙ্গে আমার জেলেই দেখা হবে। ঠিক তাই, এই হলো বড়লোক বাড়ির একমাত্র ছেলে, যে রবীন্দ্র নামের এই বেচারি ইনভেস্টরের লাখ টাকা ক্ষতি করে দিয়েছে। রবীন্দ্র নামের এই ইনভেস্টর অভিযোগ করেছেন যে ঠিক সময়ে থাকতে থাকতেই এই ঠককে যদি ধরা না হতো তাহলে আজ উনি সবকিছু হারিয়ে ফেলতেন। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে পুলিশ রবীন্দ্র নামে অভিযোগের উপর ঋষি রায়চন্দ নামের এই ফ্রডকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। বড়লোক বাবার অশিক্ষিত ছেলের তালিকায় এখন আরো একটি নাম জুড়ে গেছে, আর সেটা হলো বৃন্দাবনের বিখ্যাত ব্যবসায়ী রায়চন্দ বাবুর একমাত্র পুত্র ঋষি রায়চন্দ। তার মানে পুলিশ আমাকে এখন অ্যারেস্ট করতে আসবে? এভাবে কোনো এক ব্যক্তির অভিযোগ শুনে পুলিশ যাকে তাকে অ্যারেস্ট করে নেবে, আর এই মিডিয়ার লোকজন যা ইচ্ছে তাই বলে যাবে, আর সকলে সেই কথাটা বিশ্বাসও করে নিচ্ছে। কি হয়েছে? কার ব্যাপারে কথা বলছো? কিছু না, এই নিউজ রিপোর্টারদের কথা বলছি আমি। কোনো কিছু সিদ্ধান্তে আসার আগেই ওরা নিজেদের মতো খবর শোনায়। আরে এটা তো কালকের নিউজ, এখন রিপিট হচ্ছে। কালকের নিউজ? হ্যাঁ, কালকেই তো এই ফ্রডকে মুম্বাইতে অ্যারেস্ট করেছিল, সেটাই দেখাচ্ছে। ও মানে এটা আমার ইমাজিনেশন ছিল? এসব কি হচ্ছে আমার আস্তে আস্তে? হে ভগবান, কি করে এই বিপদ থেকে মুক্তি পাবো আমি? আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী যদি সময়ের মধ্যে আপনি আমাদের কন্ট্রাক্টটা পূরণ না করেন আপনার জেল পর্যন্ত হতে পারে। আপনার কাছে টাকা নেই, রাইট? কিন্তু ওয়াইফ তো আছে। একটু শুনুন। খাবার তৈরি হয়ে গেছে, চলুন খেয়ে নেবেন। চেখে তো দেখুন। ওই আসলে আজ আমার চাকরির প্রথম দিন, আর যদি খাবার ভালো না করতে পারি তাহলে ধর্মশালায় আমাকে রাখবে কেন? তাই আমি ভাবলাম যে আপনি যদি একটু খেয়ে দেখতেন তাহলে আমি বুঝতাম খাবার ঠিকমতো তৈরি হয়েছে কিনা। না, আসলে সোনা ঘুমিয়ে পড়েছে, না হলে খাবার আমি এখানেই নিয়ে আসতাম। আরে না না, তার কোনো দরকার নেই। আচ্ছা চলুন। বলছি, খাবার ঠিক ছিল? হ্যাঁ। আজ আমার সোনা এক সপ্তাহ পর পেট ভরে খাবার খেলো। আমার পোড়া কপাল ওকে কোনোদিন কিছু দিইনি, আর
আজ আপনার জন্যে ও পেট ভরে খাবার, বিছানা আর মাথার উপর ছাদ পেল। আরে আমার জন্য নয়, আমি তো শুধু একটা মাধ্যম। পরিশ্রম তো আপনাকে করতে হবে। কষ্ট? কষ্ট তো আমি ছোটবেলা থেকেই করেছি, কিন্তু তার ফল আমি কোনোদিন পাইনি। আর আমি তো ছোট থেকেই ছোটবেলা কাটানোর সুখটাও অনুভব করিনি, কারণ নেশাগ্রস্ত বাবা টাকার লোভের কারণে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু দেখুন না, এই অভাগিনীর ভাগ্যটা দেখুন, বিয়ের সুখটাও পায়নি। আরে আপনি কাঁদবেন না, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি ভগবানের ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। অনেক ভরসা করেছি আমি। উনি তো আমার গোটা জীবনে এতটুকুও দেননি যতটা আপনি আমায় একদিনেই। কিন্তু আমি আপনার বোনের জন্য ভগবানের কাছে নিশ্চয়ই প্রার্থনা করব। আর আপনার কাছেও একটা প্রার্থনা ছিল, আমার তৈরি খাবার প্রসাদ হয়ে যাবে যদি আপনি রোজ এসে একটু খান। আপনি আসবেন তো? আপনি আসবেন তো? আমি এখন আসছি। ঠিক আছে। ভালোই হয়েছে রে বিনয় যে তুই তোর কাকার কথাটা শুনেছিস। অন্তত ওনার মনে এইটুকু শান্তি তো এলো যে এবার পারিবারিক ব্যবসায় তুই আর কোনো ক্ষতি করতে পারবি না। এতে তো শিক্ষার পরিচয় পাওয়া যায় বিনয়, যেটা অন্তত তোর কাছে আছে। এই সবই তো দিদির দেওয়া শিক্ষা, তাই না? বিনয়, কোথায় যাচ্ছ তুমি? আমি অফিস যাচ্ছি। অফিস? ওখানে গিয়ে কি করবে? আরো অপমানিত হবে বলে যাচ্ছ? কাকু তোমাকে কোনো কাজ করতে দেবেন না, আর বাকি স্টাফেদের সামনে তোমায় অপমানও সহ্য করতে হবে। তাহলে কি করব আমি, বলো? কি করব? আর কিছু আছে আমার কাছে করার মতো? না তো। আছে তো বিনয়, তোমার কাছে অনেক কিছু আছে। তোমার আর্ট, তোমার ক্রিয়েটিভিটি। এবারে অন্তত তোমার এই আর্ট আর ক্রিয়েটিভিটিকে আরো একটা সুযোগ দেওয়া উচিত। তুমি একজন আর্টিস্ট বিনয়। হতে পারে হয়তো এই বিজনেসের মতো কাজ তোমার জন্য নয়। তোমার ক্রিয়েটিভিটির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর এবারে তুমিও তোমার ওপর একটু বিশ্বাস রাখো, একটু ভরসা রাখো। তারপরে এই সুন্দর জীবনটা তোমার মতো করে সাজিয়ে নাও। আচ্ছা দেখো, যদি বিজনেসই করতে হয় সেটা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে করো। তারপরে দেখবে যেমন মা সরস্বতীর কৃপা আছে তেমন মা লক্ষ্মীরও কৃপা পাবে। না রাধিকা, পেন্টিং নয়,
এই পেন্টিং এর জন্যই আমার জীবনে এর আগে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। বরং যখন থেকে এই সমস্যাগুলো শুরু হয়েছে সেটার কারণ শুধুমাত্র আমার এই পেন্টিং। না তো আমি সেদিন ওই পেন্টিংটা করতে বসতাম, না তো চোর আমার টাকাগুলো নিয়ে যেত। আর না রাধিকা, দেখো রাধিকা, তুমি আমাকে কোনোভাবেই বোঝানোর চেষ্টা করো না। রাধিকা, এটা আমাদের পারিবারিক ব্যবসা, আমি এটাকে কি করে ছাড়তে পারি? নিজেদের এই ব্যবসার প্রতি আমার কিছু দায়িত্ব আছে যেটা থেকে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। হ্যাঁ, কিন্তু তোমার সেই দায়িত্বের অধিকার তো আগে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজ যদি বাবা এখানে থাকতেন তাহলে কাকু তোমার সাথে এই অন্যায়টা করতে পারতেন না। কিন্তু এখন তো অন্যায়টা হয়ে গেছে, তাই না রাধিকা? রাধিকা, তুমিও না শুকনো মাটিতে জল ঢালছো। আমার জায়ের বলা একটা কথা আমি সব সময় মনে রাখি, তুমিও সেটা মনে রেখো। ভাগ্যের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, যেটা হচ্ছে সেটাকে ভালো মতো স্বীকার করে নাও, না হলে নিজের সময় আর পরিশ্রম দুটোই নষ্ট করবে, আর হাতে আসবে শুধু এটা। দেখলেন মা, এখন এই বাড়িতে আপনার বলা কথাগুলোর কিরকম ভুল অর্থ বের করা হয়। ওকে সহজ সরল মানুষ পেয়ে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আজ যদি বাবা এখানে থাকতেন আমাদের সাথে এই অন্যায় হতে দিতেন না। উনিও তো এখানে নেই, জানি না কোথায় চলে গেছেন। আপনি বলে দিন না মা, আমি কি করব, কি করব আমি? আমাকে যে করেই হোক বাবাকে খুব তাড়াতাড়ি খুঁজে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। শুধু বাবাই আছেন যিনি সব ঠিক করে দিতে পারবেন। হ্যালো, জনকল্যাণ ট্রাস্ট। বলুন, আমরা আপনার কি সেবা করতে পারি? আসলে আমি শুনেছি আপনারা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দিতে সাহায্য করেন। হ্যাঁ, সেটা আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কাকে খুঁজছেন? আমাদের বাবাকে, আমি বলতে চাইছি আমার শ্বশুর মশাইকে। অ্যাকচুয়ালি উনি কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। আপনি কি আমাদের একটু গাইড করতে পারবেন যে ওনাকে খুঁজতে আমরা ঠিক কি করতে পারি? দেখুন, সবার আগে আপনি সব সংবাদপত্রে আপনার নিখোঁজ শ্বশুরের ছবি দিয়ে একটা বিজ্ঞাপন বের করুন। হতে পারে ওনার ছবি দেখে চিনতে পেরে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আর খবরের কাগজে বিজ্ঞাপন দিতে কতদিন সময় লাগবে? এই ধরুন 2 দিন। আচ্ছা আচ্ছা। আর এতে কত টাকা পড়বে? 800 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অফিসে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। ঋষি, আমরা রুমে কেন যাচ্ছি? কফি শপেও তো বসে কথা হতে পারে। অফকোর্স, কিন্তু কনফিডেন্সিয়াল কথাবার্তা কফি শপে বসে হয় না। প্লিজ ভয় পেও না, চলো আমার সাথে এসো। রিল্যাক্স সুমি, আমি তো আছি তোমার সাথে।
আমার পেট। কি হয়েছে? পেটে ব্যথা করছে? সকাল থেকেই ব্যথা করছে। আমি আমি পেইন কিলারও খেয়েছিলাম, তখন ঠিক হয়ে গেছিল, কিন্তু এখন হঠাৎ করে তোমার পেট ব্যথা তো বেড়েই চলেছে। চলো আমরা আগে ডক্টরের কাছে যাব, ঠিক আছে? আর ইউ ম্যাড? এখানে ইম্পর্টেন্ট মিটিং রয়েছে আর তুমি ডক্টরের কাছে যাবে বলছো? মনে পড়েছে, আমরা যখন কফি খাচ্ছিলাম না, তখন ওখানে ওই ডক্টর ভোরা ছিলেন। আমি একটা কাজ করছি, আমি ওখানে গিয়ে ওনার সাথে দেখা করছি আর বলছি একটা ওষুধ আমাকে লিখে দেওয়ার জন্য। যদি উনি ওখানে না থাকেন তাহলে হোটেলের মেডিকেল স্টোর থেকে আমি ওষুধ নিয়ে আসছি। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। দেখো আমার কথা শোনো, তুমি একা যেও না, তোমার শরীর খুব খারাপ করছে। আমিও যাচ্ছি তোমার কেন? সাথে। আমি ছোট বাচ্চা নাকি? তুমি আমার সাথে গেলে আমার ব্যথা ঠিক হয়ে যাবে। সুমি, তুমি কেন বুঝতে পারছো না? যদি আমরা দুজনে চলে যাই আর তারপর যদি ক্লায়েন্ট চলে আসে, তখন উনি কি ভাববেন? হ্যাঁ বলো তো, যে আমরা ওনাকে কথা দিয়েছিলাম আমরা ওনার সাথে দেখা করবো আর আমরাই এখানে নেই। প্লিজ আমার রেপুটেশনটা একটু খেয়াল রেখো। হ্যাঁ তো ঠিক আছে, তুমি ওদের ফোন করে বলে দাও যে আমরা এক্ষুনি আসছি, ওরা একটু ওয়েট করবে। ক্লায়েন্টকে অপেক্ষা করানো এটা কিন্তু আমার নিয়মের মধ্যে পড়ে না। দিস ইজ নট মাই স্টাইল, এটা তো তুমি জানো। তুমি প্লিজ এক কথা বারবার বলা বন্ধ করো। এতক্ষণে তো আমি ডক্টর ভোরা বা হোটেলের মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে ফিরেও চলে আসতাম। প্লিজ, আর একটাও কথা তুমি বলবে না, প্লিজ।